সেই রকম ধরনের ছোট ছোট কিছু সমস্যা আমরা দেখে নিই, দেখি পারা যায় কিনা। ধরো একটা এরকম বর্গক্ষেত্র, আমরা এরকম বর্গক্ষেত্রের 4টি বিন্দু, শীর্ষবিন্দুতে 4টি আধান আছে। ওকে, প্রতিটাতে ধরে নাও তুমি +1 কুলম, +1 কুলম, +1 কুলম, +2 কুলম, এরকম 4টে আধান আছে। ওকে, এই 2 কুলমের ওপরে মোট বল নির্ণয় করতে বলা হলো। বল নির্ণয় করো। ফার্স্ট সমস্যা, দেখে বলো এই সমস্যাটা সমাধান করা যাবে কিনা। এই 2 কুলম্বের ওপরে ক্রিয়াশীল বল এই 3টে আধানের দরুন হবে। কিভাবে হবে দেখো, অ্যান্সার মি, এই প্রবলেমটা হবে হবে স্যার, সবাই হবে। এটা দেখে নাও, আমরা দেখিয়ে দিচ্ছি কিরকম করে হবে। এই বল, এটা +1, এই 2 এর উপরে ক্রিয়াশীল বল, অভিমুখটা হবে হবে আচ্ছা, এই 1 এর উপরে, এই 1 এই 2 এর উপরে যে বলটা তার অভিমুখটা এরকম। আবার এই 1 এর উপরে যে বল সেটা আমি কি বলেছি, সরলরৈখিক বরাবর। তার মানে এই বল বিকর্ষণ বল, তার বলের অভিমুখটা হবে এদিকে। দেখো এটাও প্লাস, এটাও প্লাস, তার মানে বিকর্ষণ বল এদিকে। দ্যাট ইজ, এটাকে আমি ধরছি F1। এই 1 এই 2 এর উপরে বিকর্ষণ বল দেবে, যেহেতু সম প্রকৃতির আধান সেটাকে আমরা F2 ধরছি অভিমুখ। এটা +1 এই +2 এর উপরে যা দেবে সেটা F3। 3টে ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে। সিম্পল ক্লাস 11 এর ভেক্টর পদ্ধতিতে আমরা করব। দেখো F1 এবং F2 এর লব্ধি যা হবে তা F3 বরাবরই হবে, কারণ F1 এবং F2 এই দুটো বলের অন্তর্বর্তী কোণ দেখো 90। এটা বর্গক্ষেত্র বলেছি, তাহলে 90 হলে এটা হবে 90। তাহলে 90 হলে এই F1 ভেক্টর এবং F2 ভেক্টরের লব্ধিটা হবে F4 ভেক্টর, তার অভিমুখটা হবে এই F3 বরাবরই। তাহলে আলটিমেট ফোর্স, এই F4টাকে ফাইন্ড আউট করতে হবে। F4 কিভাবে ফাইন্ড আউট হবে, F4 ভেক্টরের মড মান হবে √of F1 প্লাস F2। কারণ দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের লব্ধিটা হয় দুটো ভেক্টরের যোগফল, কারণ প্লাস cos 90 0, যোগফল উইথ রুট। দেখো তুমি এটা এক প্রবলেমে F1 = F2, তার মানে আমরা লিখতে পারি 2 হয় F1 না হলে F2। F1 F4 এর মান বেরোলো। F3 এবং F4 এদের যেহেতু একই রেখা বরাবর, তাহলে ফাইনাল লব্ধি যদি আমরা ফাইন্ড আউট করি, দ্যাট ইকুয়ালস টু √2 F1 প্লাস F3। প্রত্যেকটা বল F1 কত বেরোবে, সাম কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1/4πε0। যেখানটাতে কনফিউশন হবে Q1 Q2, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 × 2/r² F1। আর F2 সেম ভ্যালু 1/4πε0 12/r²। আর মানে কি, এই দুটো দৈর্ঘ্য। আর এইটার কত হবে, √2r। মানে F3 যখন ফাইন্ড আউট করছো তাহলে 1/4πε0 12/2√2r²। এবারে ভ্যালুটা বসাবে। আর এর ভ্যালু যদি তোমাকে দেওয়া থাকে, আমি বলে দিলাম 2 মিটার, তাহলে সেক্ষেত্রে পুরো ক্যালকুলেশনটা আশা করি ক্লিয়ার হবে। হয়েছে? এটা কি কনসেপ্টটা এলো দেখো তুমি, আমি গতদিন বলেছিলাম দুটো কনসেপ্টের বেস করে প্রবলেমটা এলো, এরপরে নেক্সট বিভিন্ন প্রবলেমই আসতে পারে। সিম্পল ম্যাথমেটিক্স ফিজিক্সের কনসেপ্টটা কোন জায়গাটাতে, সবসময় বল সরল একই রেখা বরাবর, অর্থাৎ দুটো আধানের উপরে ক্রিয়াশীল বল তাদের রেখা বরাবর। এবার সেটা যদি বিকর্ষণ বল হয় তাহলে তার অভিমুখটা তুমি ডিফাইন করতে পারবে, যদি আকর্ষণ বল হয় তাহলে নির্ণয় করতে পারবে। সেই হিসাবে ভেক্টরের লব্ধি নির্ণয় করেছি। ক্লিয়ার?
যদি এই প্রবলেমটা সলভ হয়ে থাকে আমি আরেকটা প্রবলেম দেবো। বলো, এটা ক্লিয়ার হয়েছে তো সবার? ওকে, নেক্সট আসি। মুছলাম? ওকে, দেখো আমি প্রবলেমটাকে একটু চেঞ্জেস দিচ্ছি, এটা কিউ, এটা স্মল কিউ, এটা ক্যাপিটাল কিউ, এটা স্মল কিউ। দেখতে পাচ্ছ সবাই বোর্ডে? বলা হচ্ছে এইরকম চারটে আধান, এরকম চারটে আধান বর্গক্ষেত্রের চারটে শীর্ষতে আছে, ক্যাপিটাল কিউ, স্মল কিউ, ক্যাপিটাল কিউ, স্মল কিউ, সাম্যাবস্থায় আছে। প্রশ্নটা হচ্ছে কি বললাম না, এই চারটে আধান সাম্যাবস্থাতে আছে। নোট ডাউন করবে, সাম্যাবস্থাতে আছে, এইরকম অবস্থাতে, মানে স্থির আছে এই অবস্থাতে। বর্গক্ষেত্রের এক একটা বাহু আর। এবারে বলা হয়েছে তোমাকে প্রশ্ন, চারটি আধান সাম্যে আছে। ওকে, এবারে বলা হলো যে ক্যাপিটাল কিউ স্মল কিউ এর সম্পর্ক লেখো, সম্পর্ক লেখো। ট্রাই করবে। প্রশ্ন ক্লিয়ার? না, যেভাবে দিয়েছি ক্যাপিটাল কিউ স্মল কিউ, ক্যাপিটাল কিউ স্মল কিউ, প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর মধ্যে সম্পর্ক কি। এই অবস্থায় এই চারটে আধান সাম্যে আছে। প্রশ্ন হলো ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর মধ্যে রিলেশন কি, সম্পর্ক কি, এটা প্রশ্ন। প্রশ্ন ক্লিয়ার সবার? হবে তো? দেখো, এটা টাস্ক থাকলো কিভাবে সাম্যে আছে মানে কি, এই কথাটার মানে বোঝো। সাম্যে আছে মানে কি, এর উপরে স্থির আছে। আচ্ছা, তাহলে এই ওপরে বা এর ওপরে বা এর ওপরে বা এর ওপরে নিট ফোর্স 0। একটা বস্তু কখন সাম্যে থাকবে? যদি তার ওপরে যতগুলো বল কাজ করছে তাদের যোগফল যদি 0 হয়। ক্লিয়ার? তাহলে কনসেপ্টটা কিভাবে করবে আমি একটু বলে নিই। হয়েছে? বলবো? আচ্ছা, এইখানটাতে একটু চেঞ্জেস করি। এটা মাইনাস করে দাও, এটা মাইনাস করে দাও, এই দুটো মাইনাস। ওকে, দেখো তাহলে আমি যে কোনো একটি স্মল কিউ এর উপরে বল নির্ণয় করছি। তাহলে এর উপরে এর বল কোন দিকে হবে? এদিকে। এটা যেহেতু মাইনাস, এই কিউ এই আধানটাকে আকর্ষণ বল করবে, এই বলটা থাকবে F1। এই কিউ এর উপরে যে বল দেবে সেটাও আকর্ষণ বল এদিকে। এই কিউ এরা বিকর্ষণ বল করবে, দ্যাট ইজ এদিকে F3, এটা F1। বলো, বলের অভিমুখ, বল ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে কি হচ্ছে না, এই দুটো বলের লব্ধি হবে এই বরাবর F1, সরি এটাকে F2 ধরলাম, হ্যাঁ সরি, এটা F1 এটা F2, F1 এবং F2 লব্ধি হবে এই বরাবর, আর F3 তাকে ব্যালেন্স করবে। মানে এদের দুজনের যে লব্ধি F1 F2, এটাকে আমরা ধরছি F3 ড্যাশড। F3 ড্যাশটা কি না, F1 এবং F2 লব্ধি, তার অভিমুখ এদিকে হবে সামান্তরিক সূত্র প্রয়োগ করে।
আর F3 কি মাইনাস কিউ, এই মাইনাস কিউকে যে বল দিয়েছে, যেহেতু সামনে আছে তার মানে F3 আর F3 ড্যাশ সমান, এইটা করে তুমি কিউ এবং স্মল কিউ এর মধ্যে ক্যাপিটাল কিউ এর মধ্যে সম্পর্ক স্থাপন করবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ঠিক আছে, ওকে, আসি পরের প্রবলেমে। করবে এটা, বুঝলাম। রোমে কিছু বলবে? এবারে দেখো আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম তোমরা সাধারণত দেখতে পাবে। বলা হচ্ছে স্ট্রিং প্রবলেম, দুটো আহিত কণাকে তুমি দেখতে পাবে যে বিভিন্ন জায়গায় এরকম একটা প্রান্ত থেকে দুটো আহিত কণাকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওকে, এই দুটো আধান ধরো আমি ধরে নিচ্ছি কিউ কিউ, আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। এই জাতীয় যতগুলো প্রবলেম তুমি পারবে করবে। সুতো দিয়ে ঝোলানো আছে দুটো বস্তুকে, এদের ভর আছে, প্রত্যেকের ভর আমি ধরছি mm। এই অবস্থাতে আমাকে বলা হয়েছে এই দুটো গোলক স্থির অবস্থায় আছে, মানে কি আছে, সামনে আছে। এইবার বলা হচ্ছে এদের মধ্যেকার অ্যাঙ্গেল নির্ণয় করো। এই মধ্যেকার অ্যাঙ্গেলটা নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে আমি যদি এইটা নির্ণয় করতে পারি তাহলে মোট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম, নির্ণয় করতে পারি, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল বা কোণ আমরা নির্ণয় করতে পারবো। ওকে, এক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা কি বুঝবো না, এই দুটো গোলক যেহেতু সমাধানযুক্ত তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। বলগুলো রেখা বরাবর হবে এরকম। আবার এই বলগুলো একটা সুতো দ্বারা যুক্ত আছে, তাদের একটা টান কাজ করবে সুতো বরাবর ওপরের দিকে। আর প্রত্যেকটা গোলকের ওজনজনিত বল একটা অনুভূমিকের সাথে লম্বভাবে কাজ করবে। এটা হচ্ছে গিয়ে ডব্লিউ, এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফোর্স এফই, এটা টি। এখন প্রত্যেকটা গোলক সাম্যে আছে, তার অর্থ এই গোলকটার ওপরে নেট ফোর্স 0। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এতটা পর্যন্ত? কিভাবে প্রবলেমটা বলটাকে ডিভিশন করেছি? ওকে, এফই নির্ণয় করতে পারবে সাম কনস্ট্যান্ট, যদি এসআই পদ্ধতিতে বলে 1/4πε0, যদি সিজিএস পদ্ধতিতে বলে 1/k। এই দুটোর আধান কিউ কিউ দিয়েছে, তাহলে কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার, এদের মধ্যেকার দূরত্ব আর, তাহলে আর স্কোয়ার। ওকে, আচ্ছা, ডব্লিউ সমান এই গোলকের ভর এম বলেছে, তাহলে এম জি, আর আছে টান। এইবার এই কনসেপ্ট থেকে আমি যে কোনো একটা গোলকের এফবিডি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে পাই। ফ্রি বডি ডায়াগ্রাম কি? যারা ফ্রি বডি ডায়াগ্রাম জানো না তাদের ক্ষেত্রে বলি, বস্তুটাকে তুমি একটা বিন্দু ধরে নাও, ওই বস্তুটার উপরে কতগুলো বল কাজ করছে যেভাবে সেভাবে লিখে ফেলো। এটা ডব্লিউ, এই বরাবর টি, এই বরাবর, এই বাম দিকের বলটার জন্য আমি দেখাচ্ছি এই, তাহলে এইটা হচ্ছে গিয়ে টি। ওকে, আচ্ছা, তাহলে এটা টি হলে দেখো তুমি, এটা টি হলে এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার টেনে নিই তাহলে এইটা হবে থিটা, যদি আমি এটা থিটা ধরি, তাহলে এই বরাবর হচ্ছে
এটা থিটা হলে টি এর দুটো উপাংশ, এই বরাবর কত হবে টি কস থিটা, এই বরাবর টি সাইন থিটা। বল বিভাজন পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? ফ্রি বডি ডায়াগ্রাম মানে যতগুলো বল বস্তুটার উপরে কাজ করছে সেই বলগুলো দেখালাম আমি, আর টি অর্থাৎ টানটাকে দুটো উপাংশে বিভাজন করলাম। সাম্যে আছে, এত পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে দেখো সাম্যে আছে, সাম্যে আছে মানে এফি কে ব্যালেন্স করছে টি সাইন থিটা, আর টি কস থিটাকে ব্যালেন্স করছে ডব্লু। তাহলে আমরা লিখতে পারি সাম্যে আছে, সাম্যে আছে অতএব টি সাইন থিটা, টি সাইন থিটাটা কার সাথে সমান হচ্ছে এফির সাথে, আর টি কস থিটাটা, এই টি কস থিটাটা কার সাথে সমান হচ্ছে ডব্লুর সাথে। এই ইকুয়েশন থেকে আমি থিটা নির্ণয় করতে পারবো, আমি টি নির্ণয় করতে পারবো, যা চাইবে এই জাতীয় প্রবলেমের। বলো কোনো জায়গায় কোনো কনফিউশন আছে নাকি? এই জাতীয় প্রবলেম তোমরা যদি বই উল্টে থাকো আগে তাহলে দেখতে পাবে যে প্রবলেম আছে এবং আশা করি সলভ করতে পারবে। কনফিউশন থাকলে বলো। এফবিডিটা, এফবিডি হচ্ছে গিয়ে যে কোনো বস্তুর এফবিডি মানে ফ্রি বডি ডায়াগ্রাম, অর্থাৎ ওই বস্তুতে যতগুলো বল কাজ করছে সেই বলগুলোকে আমি যেদিকে যেমনভাবে কাজ করছে আঁকবো, দ্যাট ইজ ফ্রি বডি ডায়াগ্রাম। এইখানে যে বলটা আছে সেই বলটার উপরে দেখো আমি একটা বিন্দু ধরে নিয়েছি ওই বলটাকে, এবারে ওই বল বস্তুটার ওপরে কতগুলো বল কাজ করছে তা এঁকেছি। ডব্লিউ এদিকে দেখো এঁকেছি, টান এরকম করে টান, থিটা মানে এটা থিটা হলে এরকম করে থিটা আমি দেখে নিয়েছি, এফই কাজ করছে। এই যে আঁকলাম আমি ওই বস্তুটাতে কতগুলো বল কাজ করছে সেই অঙ্কনটাকেই আমরা বলি ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, ঠিক আছে শেখর? ওকে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এই জাতীয় প্রবলেম তোমরা দেখবে। ওকে, এই জাতীয় প্রবলেম তোমাদের দেখতে হবে। এরপরে আসছি আমরা, ক্লিয়ার করি বোর্ড। আমরা গতদিন বলেছিলাম কুলম্বের সূত্র কীরকম আধানের ওপরে কাজ করে। সবাই মিউট তোলো, দাও উত্তর দাও। কুলম্বের সূত্র কি জাতীয় আধানের ক্ষেত্রে? বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে ওকে, একদম ঠিক, একদম ঠিক। আমাকে বলা হয়েছে যে এইরূপ একটি রড আছে, এই রডের দৈর্ঘ্য হচ্ছে এল। ছবিটাকে একটু ডান দিকে, এইখানটা সম্ভবত একটু লাইট পড়ছে হয়তো সেই কারণে দেখতে সমস্যা হতে পারে। এরকম একটা রিং আছে, রড আছে, এবারে দেখা যাচ্ছে সবার? ওকে, এই রড থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দুতে Q0 আধান রাখা আছে। এইটা আহিত, এই রডটা যার দৈর্ঘ্য এল বলে দেওয়া আছে। এই রডটার জন্য এই বিন্দুতে আধানের ওপরে প্রযুক্ত বল নির্ণয় করো। কোশ্চেনটা কি বললাম? এল দৈর্ঘ্যের একটি রড, নোট ডাউন করো, এল দৈর্ঘ্যের একটি রড, এল দৈর্ঘ্যের একটি আহিত রড করো, এল দৈর্ঘ্যের একটি আহিত রড তার থেকে, আহিত রড থেকে তার অক্ষের ওপর আর দূরত্বে পি বিন্দুতে Q0 আধান আছে। রড থেকে আর দূরত্বে অক্ষের ওপর পি বিন্দুতে Q0 আধান আছে। ওই আধানের উপরে প্রযুক্ত বল নির্ণয় করো, তড়িৎ বল।
যদি এই কনসেপ্টটা ঠিকঠাক করে বোঝো, নেক্সট টাইম থেকে আমরা শুধু স্টেপ ওয়াইজ বলবো, প্রত্যেকটা কথা একটু ছোট ছোট করে বোঝাচ্ছি, সেইভাবে বুঝতে থাকো, তাহলে খুব সহজে পরের দিকেরগুলো আমি সহজে বলে যেতে থাকবো এবং তোমরা খুব সহজে নিতে পারবে। হয়েছে? কোশ্চেন তোলা হয়েছে? ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিচিত কি বলছো? আরেকবার বলবো, এল দৈর্ঘ্যের একটি আহিত রডের অক্ষ বরাবর রড থেকে আর দূরত্বে Q0 আধানের উপরে ক্রিয়াশীল তড়িৎ বল নির্ণয় করো। ওকে, এই জাতীয় প্রবলেম বা তোমাকে এই রকম বলে দেওয়া হলো, ধরো একটু আধান এরকম একটা পাত আছে, পাত থেকে আর দূরত্বে Q0 আধান আছে, বা একটা গোলক, একটা এরকম ঘনক আছে, এই ঘনক থেকে আর দূরত্বে Q0 বিন্দুতে বল নির্ণয় করো। আমরা এইটা বুঝিয়ে দেবো, বাকিগুলো তুমি এমনি পারবে। কিন্তু বাকি তিনটে বুঝতে গিয়ে আমরা যেটা প্রথম কনসেপ্ট আমাদের ছিল, আমরা সরাসরি কি এই রডের জন্য এই বিন্দুতে বল নির্ণয় করতে পারবো? একদম সরাসরি কিউ, এই আধান কিউ, এর আধান ধরো আমি কিউ বললাম, এর আধান কিউ, এই রডটা কিউ আধানে আহিত আছে, তাহলে কি সরাসরি তুমি কুলম্বের সূত্র প্রয়োগ করে বল নির্ণয় করতে পারবে? মিউট তোলো, বলো, উত্তর দাও। না, হ্যাঁ বলো। এক সমষ্টি করে আমি নির্ণয় করব, এই তো? আচ্ছা, পাটে পাটে, গুড গুড, পাটে পাটে নিয়ে আসবো, গুড, পাটে পাটে নিয়ে আসবো। দেখো, এর জন্য এই তিনটে কন্ডিশন, যখন রড, সেটাকে আমরা বলি, এখানটাতে নোট ডাউন করবে, রড একমাত্রিক বস্তু। একটা রড একমাত্রিক বস্তু, কারণ এর কেবলমাত্র দৈর্ঘ্য আছে, শুধু দৈর্ঘ্যর বিবেচনা আমরা করতে পারি, রডকে আমরা বলছি কি একমাত্রিক বস্তু। একটা পাত, এটা কি বলেছি? পাত। এটা কি বলেছিলাম? রড। পাতটা হচ্ছে গিয়ে দ্বিমাত্রিক বস্তু। দ্বিমাত্রিক বস্তু মানে ধরো পাত, কারণ তার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, মানে তার ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে মানে তার ক্ষেত্রফল আছে। আর একটা ঘনক, এটা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। ত্রিমাত্রিক বস্তু মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, মানে তার আয়তন আছে। ওকে, হচ্ছে? এবারে দেখো, এগোই। রড হলো একমাত্রিক বস্তু, পাত হলো দ্বিমাত্রিক বস্তু, ঘনক হলো ত্রিমাত্রিক বস্তু। রডের দৈর্ঘ্য আছে, পাতের ক্ষেত্রফল আছে, ঘনকের আয়তন আছে। এইবারে কেন এই কথাটা আমি বুঝবার চেষ্টা করছি, দেখো, আমি একটা রডের ক্ষুদ্র দৈর্ঘ্য নেব, ক্ষুদ্র দৈর্ঘ্য নেব, ওকে? এই ক্ষুদ্র দৈর্ঘ্যে যে পরিমাণ আধান আছে, সেই পরিমাণ আধান নের দরুন এই বিন্দুতে বল নির্ণয় করব, তারপরে ইন্টিগ্রেশন করব। এটা ছিল কথা। তাহলে এই পুরো রডটা কিউ আধানে আহিত, পুরো রড কিউ আধানে আহিত, পুরো পাত ধরো কিউ আধানে আহিত, বা পুরো ঘনক কিউ আধানে আহিত, সমানভাবে ডিস্ট্রিবিউট আছে। এই ধরনের আধানকে আমরা বলবো নিরবিচ্ছিন্ন আধান বন্টন আছে, আধান বন্টন। তাহলে এই যে রড, পাত, ঘনক বললাম, এর মধ্যে আধানটা সব অংশে আধান সমানভাবে বিচ্ছিন্ন আছে, আধান আছে, তাহলে নিরবিচ্ছিন্ন আধান বন্টন আছে। তাহলে এই অংশে যখন আমরা জন্য এই বিন্দুতে বল নির্ণয় করব, সেজন্য এর ক্ষেত্রে আমরা যেটা ক্যালকুলেশন বা যে ধারণা থাকা প্রয়োজন, ওই ক্ষুদ্র অংশের জন্য আমাকে জানতে হবে
আধানের রৈখিক ঘনত্ব, আধানের রৈখিক ঘনত্ব। এই দৈর্ঘ্যটা যদি একক হয়, একক দৈর্ঘ্য, তাহলে পুরোটাতে কিউ আধান থাকলে ওই দৈর্ঘ্যে যতটা আধান থাকে সেইটাকে আমরা বলছি আধানের রৈখিক ঘনত্ব। আমার কথাটা কেন আমি এটা জানবো আধানের রৈখিক ঘনত্ব, বোঝা গেল কিনা বলবে। একটা দৈর্ঘ্য, শুধুমাত্র দৈর্ঘ্য আছে এই রকম বস্তুর ক্ষেত্রে আমরা তাকে একমাত্রিক বস্তু বলছি। সেই বস্তুর একটি ছোট্ট অংশে কতটা পরিমাণ আধান আছে সেইটাকে গণনার জন্য আমাদের যে রাশিটার প্রয়োজন তাকে আমরা বলছি আধানের রৈখিক ঘনত্ব। আধানের রৈখিক ঘনত্ব কাকে বলছে? এটাকে আমরা ল্যামডা দ্বারা ডিফাইন করছি। মোট যতটা পরিমাণ আধান আছে বাই মোট দৈর্ঘ্য, তাই হলো গিয়ে আধানের রৈখিক ঘনত্ব। মানে কি, এটাকে সংজ্ঞা হিসাবে বলি কি, এল এর মানটা যদি 1 হয়, মানে ওই রডের দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে ওই একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে তাকে আমরা বলছি আধানের রৈখিক ঘনত্ব। এতটা পর্যন্ত ক্লিয়ার না হলে আমায় জানাবে, নাহলে নেক্সট পার্টে যাব আমি। সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার বলেছে। তাহলে আধানের রৈখিক ঘনত্ব কাকে বলে সংজ্ঞা করতে হবে তোমাদের। ঠিক একই রকম আমরা শিখব, কোনো একটা পাতের জন্য ক্ষুদ্র একটা অংশ নেব, সেই ক্ষুদ্র অংশে কতটা আধান থাকে সেই গণনাটাকে আরও সুবিধা করবার জন্য আমরা কি ক্যালকুলেট করব, আধানের তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব যাকে আমরা সিগমা দ্বারা ডিফাইন করব। মোট আধান বাই পাতের ক্ষেত্রফল সমান আধানের তলমাত্রিক ঘনত্ব। দেখা যাচ্ছে সবার? ওকে, আধানের তলমাত্রিক ঘনত্ব। দেখো তুমি, আধানের তলমাত্রিক ঘনত্ব যদি তোমাকে সংজ্ঞা চাওয়া হয়, আধানের তলমাত্রিক ঘনত্ব কার ক্ষেত্রে থাকবে না, একটা দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে। একটা দ্বিমাত্রিক বস্তু, যেমন ধরো একটা পাত যার কেবলমাত্র ক্ষেত্রফল থাকে, তার ক্ষেত্রেই আমরা আধানের তলমাত্রিক ঘনত্বের গণনা করব। আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলবে না, একক ক্ষেত্রফলের কোনো পাতে যে পরিমাণ আধান থাকে এর মানটা 1 হলে তাকে আমরা বলবো তলমাত্রিক ঘনত্ব। একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলবো। কি দ্বারা প্রকাশ করছি? সিগমা দ্বারা। এবারে আসছি একটা ঘনক, তার ক্ষেত্রে একক আয়তন একটা নেব, মানে ছোট্ট একটা আয়তন নিয়ে আমি এই ক্যালকুলেশনটা করব। সেই জন্য আমরা কি করব, এক্ষেত্রে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, যেটাকে আমরা রো দ্বারা, যেটা এইখান পর্যন্ত দেখা যাচ্ছে তো, যেটাকে আমরা রো দ্বারা ডিফাইন করব। রো ইজ ইকুয়াল টু কিউ পরিমাণ মোট আধান থাকলে বাই ভি, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। আধানের আয়তন এইখানটা লিখলাম রো ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। মানে কি, একক আয়তনে কোনো ঘনকের একক আয়তনে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব বলে। তিনটে ক্লিয়ার? রৈখিক আধান ঘনত্ব ল্যামডা, তলমাত্রিক ঘনত্ব সিগমা, আয়তন মাত্রিক ঘনত্ব রো। এই তিনটে ধারণা ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, এবারে দেখো এই তিনটে ধারণা নোট ডাউন করেছো, আমি মুছছি। প্রত্যেকটা সংজ্ঞা চাওয়া হতে পারে, প্রত্যেকটা নোট ঠিকভাবে রাখতে হবে। তাহলে নিরবিচ্ছিন্ন আধানের ক্ষেত্রে আমরা এই জাতীয় ঘটনাটা বুঝলাম, এবং যখন আমরা ক্যালকুলেট করব সেক্ষেত্রে এই প্রবলেমটাগুলোর করবার ক্ষেত্রে আমরা এই রাশিমালাগুলো বা এই কনসেপ্টগুলোকে কাজে লাগাবো। এবারে দেখো, আমাকে কিউ আধান বলে দিয়ে বলতে পারে
এই রডটা কিউ আধানে আধানিত, বা বলতে পারে রডের রৈখিক ঘনত্ব ল্যামডা। সেক্ষেত্রে করো রৈখিক ঘনত্ব ল্যামডা, মানে এই রডটার একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান আছে। এটা বুঝবে ঠিক করে, যে কথাটা বললাম আরেকবার রিপিট করছি। রৈখিক ঘনত্ব ল্যামডা বলে দেওয়া আছে মানে তার একক দৈর্ঘ্যে আধান আছে, আধান ল্যামডা। রৈখিক ঘনত্ব ল্যামডা বলে দেওয়া আছে মানে কি বুঝলাম না, একক দৈর্ঘ্যে ওই রডটার আধান আছে ল্যামডা পরিমাণ। ওকে, হয়েছে? চলো কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবারে প্রবলেমটা আমি সলভ করবার চেষ্টা করছি। দেখো এরকম একটা রড দেওয়া হয়েছে, বেশি বড় রড নেব না, এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে Q0 আধান আছে। আমার বল নির্ণয় করতে গেলে আমরা বলছি যে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে নেব এই রডের, ধরে নিলাম ক্ষুদ্র দৈর্ঘ্য dx। এই dx থেকে Q0 বিন্দুর দূরত্ব আমরা ধরছি x। এই রডের তলমাত্রিক ঘনত্ব বলে দেওয়া আছে সিগমা, মোট আধান Q আর L দৈর্ঘ্য, এই তিনটে পার্ট বলে দেওয়া আছে। আমি গণনা করতে গিয়ে আমি যেহেতু সরাসরি কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো না, তাই আমরা কি করছি না, ওই রডের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য dx নিয়ে নিলাম, সেই dx দৈর্ঘ্যটা থেকে Q0 দূরত্ব আমি x ধরে নিচ্ছি। এই অবস্থায় এর ওপরে ওই dx দৈর্ঘ্যে যেটুকু আধান আছে সেই আধানের দরুন এই বিন্দুতে বল নির্ণয় করব। তাহলে কি লিখছি, এতটা ক্লিয়ার? ওকে, না হলে বলবে, লিখতে লিখতে থামিয়ে দেব। dx দৈর্ঘ্যের দরুন, dx দৈর্ঘ্যে না, এখানটাতে কথাটা এরকম লেখো, dx দৈর্ঘ্যে থাকা আধানের জন্য ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল। ক্রিয়াশীল বলটা ছোট হবে, তাই আমি বলটাকে df বলছি, সমান কি সূত্র লাগাবো? এবারে কুলম্বের সূত্র লাগাতে পারি, কারণ dx দৈর্ঘ্য খুব ক্ষুদ্র বিন্দুমত, মানে এইখান থেকে এই দূরত্বটা অনেক বেশি দেন এই পরিমাণ, এইখানটাতে যে পরিমাণ আধান আছে। তাহলে কি লিখবো, 1/SI পদ্ধতিতে 4πε0, এই অংশে আধানের পরিমাণটাকে আমরা dq ধরছি, ইন্টু Q0। এখানে একটি ছোট্ট আধান, এখানে একটি আধান, এদের মধ্যে দূরত্ব x/x²। এতটা পর্যন্ত ক্লিয়ার কিনা বলবে? সবাই ঠিক আছে? ওকে, এবারে এই dq আধানটার পরিমাণ আমি বের করব। কীরকম না, এর দৈর্ঘ্য, এর একক দৈর্ঘ্যে আধান কত বলেছি, ল্যামডা মানে রৈখিক ঘনত্ব। তাহলে কি ল্যামডা রৈখিক ঘনত্ব মানে এক একক দৈর্ঘ্যে আধান আছে ল্যামডা, তাহলে dx দৈর্ঘ্যে আধান থাকবে x, dx ল্যামডা dx, দ্যাট ইজ dq। dq ইজ ইকাল টু ল্যামডা dx। এটা বোঝা গেল কিনা বলো? রডের দৈর্ঘ্য L, রডে আহিত আধানের মোট আধানের পরিমাণ Q, রডের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা বলে দেওয়া আছে। ল্যামডার কনসেপ্ট কি বলে দেওয়া হচ্ছিল, ল্যামডা মানেই বলে দেওয়া হচ্ছে ওই রডের একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান আছে। তাহলে এখানে কতটা দৈর্ঘ্য নিয়েছি, dx দৈর্ঘ্য নিয়েছি, তাহলে dx দৈর্ঘ্যে কতটা আধান থাকবে, সিম্পল, dx দৈর্ঘ্যে ল্যামডা ইন্টু dx। ওই dx দৈর্ঘ্যের আধানটাকে আমরা কত ধরেছিলাম, dq, তাহলে dq ইজ ইকুয়াল টু ল্যামডা dx। না থাকলে আমাকে স্টপ করবে, আইদার আমি এগোচ্ছি, বুঝতে পারলে আমাকে স্টপ করবে না, আইদার বুঝতে না পারলে কেউ আমাকে স্টপ করাবে। তাহলে
এখানে ডিকিউ এর জায়গায় আমরা বসাচ্ছি ল্যামডা ডিএক্স ইন্টু কিউ জিরো বাই এক্স এর স্কোয়ার 1/4 পাই এপসাইলন জিরো। আবার দেখো ল্যামডা মানে কি মোট আধান বাই তারের দৈর্ঘ্য, তাহলে ল্যামডার জায়গায় বসাচ্ছি কিউ বাই এল ইন্টু কিউ জিরো ইন্টু ডিএক্স বাই এক্স এর স্কোয়ার। ক্যালকুলেশনটা এতটা পর্যন্ত ক্লিয়ার আছে? নোট ডাউন হয়ে গেলে আমায় বলবে। এই ল্যামডার জায়গায় আমি বসাচ্ছি, দেখো এতে মোট আধান কত বলেছি কিউ, এর দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে ল্যামডা সমান কি মোট আধান বাই তারের দৈর্ঘ্য সমান ল্যামডা। এই ল্যামডার জায়গায় আমরা বসিয়ে দিয়েছি, ল্যামডা জায়গায় বসিয়েছি কিউ বাই এল, আর কিউ জিরোটা ছিল এখানে নিয়ে এসেছি ডিএক্স বাই এক্স স্কয়ারটাকে এইভাবে লিখেছি, আর কিছু না। বলো এখনও ক্লিয়ার না হলে বলবে। ওকে, এরপরে আমি তাহলে ওই ক্ষুদ্র অংশের জন্য বার করলাম, তাহলে এরকম প্রত্যেকটা ক্ষুদ্র অংশের জন্য, মানে এখানে যে একটা ক্ষুদ্র অংশ নেবে এরকম ক্ষুদ্র অংশ, তাহলে ফাইনাল মোট বল নির্ণয় করতে গেলে আমি কি করব, ইন্টিগ্রেশন করব, মানে কি সামেশন অফ ডিএফ করব, মানে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, ডিএফ এর ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তাহলে ডিএফ এর ইন্টিগ্রেশনে আমি ডিএফ এর জায়গায় ইন্টিগ্রেশন চিহ্ন ডিএফ এর জায়গায় বসাচ্ছি 1/4 পাই এপসাইলন জিরো কিউ বাই কিউ জিরো বাই এল ডিএক্স বাই এক্স এর স্কোয়ার। এতটা পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? দেখো এখানে 1/4 পাই এপসাইলন কিউ বাই কিউ জিরো বাই এল এটা কনস্ট্যান্ট বের করে নিয়ে এলাম, তাহলে ইন্টিগ্রেশন থেকে কিউ বাই কিউ জিরো বাই 4 পাই এপসাইলন জিরো এল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর স্কোয়ার। ভ্যারি করছে কি না, এই দূরত্বটা এক্সটা এইখান থেকে এতটা হতে পারে সব থেকে কম, আর এইখান থেকে এতটা হতে পারে সর্বোচ্চ। দেখো এই রডটা এইখান থেকে স্টার্ট, তার মানে এইখান থেকে এই দূরত্বটা, আর এক্স এর মানটা সর্বনিম্ন কত হতে পারে, আর সর্বোচ্চ কত হতে পারে, এই ডিস্টেন্সটা মানে কত, এক্স সর্বোচ্চ হলে এইটা আর রডের দৈর্ঘ্য আর প্লাস এল। বোঝা গেল কিনা বলবে? এক্স এর মান কোথা থেকে কত হতে পারে, সর্বোচ্চ এই আর পর্যন্ত, আর থেকে এইখানটা থেকে এই আর থেকে এতটা পর্যন্ত, আর এতটা মানে এটা আর হলে এই পুরোটা এল, তাহলে এক্স এর যে ভ্যালুটা মানটা সেটা আর থেকে আর প্লাস এল, অর্থাৎ এর জন্য আমরা ইন্টিগ্রেশন করব এবং লিমিটটা বসাবো, সর্বনিম্ন আর দূরত্ব হতে পারে, সর্বোচ্চ আর প্লাস এল হতে পারে, এটা হচ্ছে গিয়ে লিমিট, লোয়ার লিমিট, তাই আর বসিয়েছি। সব থেকে কম দূরত্ব হতে পারে এক্স এর ভ্যালু আর, সব থেকে বেশি হতে পারে আর প্লাস এল, তাই আমি লিমিটটা বসিয়েছি। এইখান পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটা করতে পারবে? ইন্টিগ্রেশন শিখেছো? ওকে, তাহলে ইন্টিগ্রেশনটা আমি এই রাইট সাইডটা মুছবো, তো এটা মুছে দেবো। ওকে, তাহলে এফ সমান দেখো কিউ বাই কিউ জিরো বাই 4 পাই এপসাইলন জিরো এল। এই ইন্টিগ্রেশনটা 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় -1/x, ইন্টিগ্রেশনটা করবে, লিমিট বসাচ্ছি আর প্লাস এল, তাহলে কিউ বাই কিউ জিরো 4 পাই, সিম্পল ম্যাথামেটিক্স করছি, একটু ফাস্ট করছি, এক্স এর আপার লিমিট বসাবো আর প্লাস এল মাইনাস লোয়ার লিমিট, মাইনাসে মাইনাসে প্লাস 1/r, তাহলে কিউ জিরো বাই 4 পাই এপসাইলন জিরো এল, এটা থাকছে আর মাইনাস আর প্লাস এল বাই আর ইন্টু আর প্লাস এল, আর কেটে যাচ্ছে, তাহলে থাকছে কিউ জিরো বাই 4 পাই এপসাইলন জিরো
ইন্টু আর প্লাস এল ইন্টু আর। ক্যালকুলেশনটা যদি কোথাও মিস করে থাকি আমায় বলবে, আইদার ক্যালকুলেশনটা এরকম সিম্পল, 1/x² ইন্টিগ্রেশন হয় -1/x, আপার লিমিট লোয়ার লিমিটের ভ্যালু বসিয়েছি, ক্যালকুলেশন করেছি। হয়েছে সবার? ওকে, ঠিক আছে, নোট ডাউন করেছো? নোট করেছো? আচ্ছা, এবারে আসছি আরেকটি ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে। এবারে হেডলাইন দাও, তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। হেডলাইন দাও, তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র, একটি আধান স্থির আছে, কিউ আধান। এই যে কিউ আধানটা স্থির আছে, এই কিউ আধানের থেকে এই দূরত্বে অপর একটি আধান এলো Q0। এই আধানটা এটা স্থির আছে মানে এর চারপাশে কি ক্ষেত্রের সৃষ্টি করবে? কিউ আধান এর চারপাশে কি ক্ষেত্রের সৃষ্টি করে? গুড, কারণ এটা স্থির। ওকে, তাহলে এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করবে। সাপোজ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি কিরকম না, এটা একটা রাজা, তার চারপাশে তার রাজত্ব থাকবে, সেই রাজত্বটাকে আমরা এখানে বলছি তড়িৎ ক্ষেত্র। যতটা অঞ্চল জুড়ে তার এই যে তড়িৎ বল অনুভব করবে, এখানে আরেকটি আধানকে তুমি রাখলে, এটা যদি পজিটিভ আধান হয় তাহলে এই আধানটা কি বল দেবে? বিকর্ষণ বল দেবে। আইদার যদি এটা নেগেটিভ আধান হয় তাহলে এই আধানকে একটা আকর্ষণ বল দেবে। এটা কি জন্যে হচ্ছে না, তড়িতের কারণে, তাই এই বলটাকে আমরা বলছিলাম তড়িৎ বল। তাই আমরা শুধু আকর্ষণ বিকর্ষণ বলের জায়গায় আমরা শুধু কি বলতে পারি না, একটা স্থির আধান, এই মুহূর্তে একটি আধান অপর একটি আধানের ওপরে যে বল দেয় তাকে আমরা বলছি তড়িৎ বল। সেই তড়িৎ বলের মান কত? ধরো তড়িৎ বলের মান আমরা পেয়েছি কোন সূত্র থেকে? কুলম্বের সূত্র থেকে, Q/K/r², এই মানটা পেয়েছি। ওকে, আচ্ছা বলো তো এফ এর মান কোন কোন বিষয়ের উপরে? তাহলে আধানের উপর নির্ভর করছে, আর কার উপরে? দূরত্বের উপরে। কখন এই এফটা টেন্ডস টু 0 হবে বা 0 হবে? টেন্ডস টু 0 মানে 0-র কাছে কিন্তু 0 নয়। কখন? হোয়েন আর টেন্ডস টু ইনফানাইট, অর্থাৎ এতটা পর্যন্ত। এবারে দেখো, মন দিয়ে কথাটা শুনো, এই আধানের দরুন অপর একটি আধানকে যে তড়িৎ বল দিচ্ছে, সেই বলটা ওই আধানটাকে কতটা দূরে নিয়ে গেলেও বলটা অনুভব করবে, যদি তুমি তাদের দূরত্ব ইনফানাইট করো, অসীম করো। তাহলে এই আধানটা অপর একটি আধানকে থিওরিটিক্যালি, কোন থিওরিটিক্যালি না, কুলম্বের সূত্র অনুযায়ী কত দূর অবধি এই বল অনুভব করবে না, অসীম অবধি নিয়ে গেলেও এই বল অনুভব করবে। বাস্তবিক ক্ষেত্রে সেই বলের মানটা আস্তে 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 এতটা কমতে থাকে, একটা অঞ্চলের পর এই বলটাকে অনুভূত হয় না। কিন্তু থিওরিটিক্যালি এই কতটা অঞ্চল জুড়ে এর তড়িৎ বল অনুভব করবে? ইনফানাইট অবধি, কারণ আর ইনফানাইটে গেলেই তড়িৎ বলটা 0 হয়। ক্লিয়ার এতটা? সবাই হ্যাঁ বলো বলো বলো। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে
একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এর তড়িৎ বলটা অপর একটি আধান অনুভব করবে, সেই অঞ্চলটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কি বলবে? একটা আধানের দরুন অপর একটি আধানের ওপর যতটা অঞ্চল জুড়ে বল অনুভূত হবে সেই অঞ্চলটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। আমি এখানে একটা সার্কেল এঁকেছি, বৃত্ত এঁকেছি, এই রকম বৃত্ত অঞ্চল জুড়ে ধরো এই আধানটার তড়িৎ ক্ষেত্র আছে এতটা অঞ্চল জুড়ে, এই অঞ্চলটা জুড়ে। যদি থিওরিটিক্যালি বলি এই অঞ্চলটা কতটা দূরত্ব হবে? ইনফানাইট। প্র্যাকটিক্যালি একটা নির্দিষ্ট অঞ্চল পর তার মানটা অনেকটা কমে যায়। আমি একটা কাল্পনিক অঞ্চল ধরেছি, ধরো এতটা পর্যন্ত, তার পরে আর তার বল নেই, এটা ইনফানাইট নির্দিষ্ট। ধরো ক্লিয়ার? তড়িৎ ক্ষেত্র এতটা পর্যন্ত তার ক্ষেত্র। সহজ কথায় যদি আমি একটু বোঝার, আমাদের রাজাদের মধ্যে এটা যদি রাজা হয় তার রাজত্ব এতটা পর্যন্ত। ওকে, এরপরে তিনটে জিনিস তোমরা খুব সুন্দরভাবে প্রায়শই দেখতে পাবে এই স্থির তড়িতের ক্ষেত্রে। তিনটে টার্ম বা এই তিনটে টার্ম প্রচণ্ডভাবে দেখতে পাবে। সেই তিনটে টার্ম আমি আগে বলে নিই। এক, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, গুরুপদ সি বলে কেউ এলে অ্যান্সার করবে। বলরেখা এবং তড়িৎ বিভব। এনিওয়ান? কেউ কোনো সাড়া নেই? হ্যালো, চলো ঠিক আছে। দেখো, আমি তিনটে রাশির কথা বলছি এখন, তিনটে বিষয়ের কথা। এক, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দুই, বলরেখা। তিন, তড়িৎ বিভব। অনেক কথা বলবো, অনেক বিষয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখাবো। একদম সহজ কথায় এই তিনটে বিষয়কে একটু প্রথমত একদম স্বচ্ছ ক্রিস্টাল কনসেপ্ট নিই, তারপরে আমি এর ভেতরে কি আছে সেটা বুঝবো। সহজ কথায় আমাকে যদি বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, বলরেখা কি, তড়িৎ বিভব কি। একজন রাজা, এটা তার রাজত্ব, এইখানটাতে, এই অঞ্চলটাতে বা এই বিন্দুতে, পি বিন্দুতে এই আধান বা এই রাজাটার প্রভাব কতটা। আরেকবার রিপিট করি, এটা ছিল কিউ আধান, তার এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে এই আধানের প্রভাব কতটা, এটা কার ক্ষেত্র? এর ক্ষেত্র। এই বিন্দুতে তার প্রভাব কতটা তা প্রকাশের তিনটে মাধ্যম। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ওই আধানের দরুন তার প্রভাব, ওই আধানের প্রভাব কতটা, তা এই তিনটে রাশির দ্বারা আমরা প্রকাশ করি। কি? যদি আমরা ভেক্টর কোয়ান্টিটি দিয়ে তার প্রভাব প্রকাশ করি তাকে আমরা বলবো ক্ষেত্র প্রাবল্য। যদি লেখচিত্রের সাহায্যে তার প্রভাব প্রকাশ করব যখন, সেটাকে আমরা বলছি বলরেখা। আবার যখন স্কেলার রাশির সাহায্যে তার প্রভাব প্রকাশ করব তখন আমরা তাকে বলছি তড়িৎ বিভব। ক্লিয়ার কিনা এতটা বলবে? এই কনসেপ্টটা নোট ডাউন করো, আর কতটা ক্লিয়ার কিনা আমায় বলবে। আরেকবার বলবো। দেখা যাচ্ছে? এই আধান, এই সার্কেলটা আমি এঁকেছি, এই আধানের দরুন এইটা তার ক্ষেত্র। এতটা ক্লিয়ার? সবাই মিউট তুলে দাও। এবারে প্রশ্ন থাকলে এই জায়গাটাতে রিপিট করছি, সবাই মিউট তুলে দাও। কারো কোনো প্রশ্ন থাকলে রিপিট করবে, আমায় বলবে। এই আধানের দরুন এই অঞ্চলটা পর্যন্ত তার ক্ষেত্র, এই আধানের দরুন এই বিন্দুতে তার প্রভাব কতটা। এটা, এই যে ক্ষেত্রটা আমি এঁকেছি, এই আধানের দরুন বিভিন্ন অঞ্চলে ক্ষেত্র। ওকে 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 মিউটটা বন্ধ করে দাও, নাহলে সবার এত শব্দ হচ্ছে আর কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মিউট বন্ধ করো, মিউট বন্ধ করো, মিউট বন্ধ করো, মিউট বন্ধ করো, মিউট করো, মিউট করো, মিউট করো। ওকে, এর জন্য এতটা পর্যন্ত ধরো, এর
এই বিন্দুতে কতটা প্রভাব, বা এই বিন্দুতে কতটা প্রভাব, বা এই বিন্দুতে কতটা প্রভাব, একই প্রভাব থাকবে না। একজন রাজা এখানে আছে, তার এইখানটাতে প্রভাব যা থাকবে এই বিন্দুতে প্রভাব আলাদা হবে, বা এই বিন্দুতে প্রভাব আলাদা হবে। তাহলে এই ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে এই আধানের প্রভাব কতটা, সেটা প্রকাশের তিনটে বিষয়। রাশি, যখন আমি ভেক্টর রাশির সাহায্যে এর প্রভাবটাকে ফাইন্ড আউট করতে চাইব, তখন সেটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যখন এই বিন্দুতে এর প্রভাব কতটা লেখচিত্রের সাহায্যে দেখাবো, তখন আমি তাকে বলছি বলরেখা। আবার যখন স্কেলার রাশির সাহায্যে এই বিন্দুতে প্রভাবটাকে প্রকাশ করতে চাইব, তখন আমরা তাকে বলছি তড়িৎ বিভব। বল, বর্ণালী ঢুকেছো না? বর্ণালী ঢুকেছো না? বর্ণালী এসেছো? কারো কোনো কনফিউশন থাকলে বলো, নাহলে আমি এগোবো। নোট ডাউন থাকলে নোট ডাউন করো, তারপরে আমি এগোবো। পেন 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 পেন। তাহলে প্রথমত আমরা আসি, তাহলে ক্ষেত্র প্রাবল্য কি রাশি বলেছি? ভেক্টর রাশি। প্রভাব নির্ণয়ের ক্ষেত্র প্রাবল্য হচ্ছে প্রভাব দেখার জন্য, কোনো বিন্দুতে প্রভাব দেখার জন্য আমরা কি করছি? প্রভাব দেখার জন্য আমরা যে বিন্দুতে প্রভাব নির্ণয় করতে চাইব, সেই বিন্দুতে আমরা একটা টেস্টিং আধান রাখবো। মানে ওই আধানটার উপরে কতটা প্রভাব ফেলছে সেটা নির্ণয় করতে চাইব। ধরো এই বিন্দুতে কতটা প্রভাব আছে দেখবার জন্য আমি এই বিন্দুতে একটা ক্ষুদ্র আধান রাখবো। আমরা আমাদের সুবিধার জন্য আমরা বলছি পজিটিভ ক্ষুদ্র আধান রাখবো। এই ক্ষুদ্র আধানের উপরে এই আধানটা যে বল প্রয়োগ করবে তাকে আমরা বলছি ক্ষেত্র প্রাবল্য। ক্লিয়ার? এই প্রভাব নির্ণয়ের জন্য এই বিন্দুতে একটি ক্ষুদ্র, এখানে ক্ষুদ্র বলতে আমরা কি করি, একটা একক ধনাত্মক আধান রাখি। ধনাত্মক আধান রেখে দিলাম। যতটা সেই আধানটা বল অনুভব করবে, তাহলে এইখানের এই আধানটাকে কি বলছি? টেস্টিং চার্জ। টেস্টিং চার্জ, বাংলায় পরীক্ষাধীন আধান। এই বিন্দুতে প্রভাব নির্ণয়ের জন্য এই বিন্দুতে একটা টেস্টিং চার্জ, পরীক্ষাধীন আধান রেখেছি। কিরকম না, একক ধনাত্মক আধান। প্রশ্ন করবে, প্রশ্নটা থাকলো তোমাদের জন্য তোলা, বলবো আমি যে একক ধনাত্মক আধান কেন নিলাম এখানে রাখবার জন্য, টেস্টিং আধানটা একক ধনাত্মক আধানই কেন নিলাম, আসবো। তাহলে এখানে একটি আধান আমি রাখলাম, একক ধনাত্মক আধান। সে যে বল অনুভব করবে তাকে আমি বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এটা কি ছিল? ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার অর্থ, এই বিন্দুতে আমরা একটা একক ধনাত্মক আধান রাখবো। সে মানে একক ধনাত্মক আধানটি যে বল অনুভব করবে তাকে আমি বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদি কথাটা বোঝা গিয়ে থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা প্রায়শই পড়ে। যদি লিখতে পারবে ঠিক আছে, নাহলে আমি বলবো, লিখে নিতে হবে। যদি ক্লিয়ার হয়েছে তাহলে আমি বলবো সংজ্ঞাটা। কোনো তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধান রাখলে সেটি যে বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য বলে।
কোনো তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধান রাখলে সেটি যে তড়িৎ বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য বলে। হয়েছে? এবারে যে কথাটা বলছিলাম যদি হয়ে গিয়ে থাকে দেখো, আমি বলছি এখানে টেস্টিং চার্জটা একক ধনাত্মক আধান রাখি কেন? আমি বলেছি টেস্টিং চার্জটা কি রাখা হবে? খুব কম। কেন? প্রশ্ন থাকে যে ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাতে পরীক্ষাধীন আধানটাকে একক ধনাত্মক আধান নেওয়া হয় কেন? সাপোজ ধরো একজন রাজা, এর রাজত্ব আছে এতটা, আমি এখানে কি করলাম না এমন এরই সমকক্ষ আর একটি আধান রেখে পরীক্ষাধীন করতে চাইছি, তাহলে এর নিজস্ব এই আধানটার তার একটা নিজস্ব ক্ষেত্র সৃষ্টি হবে, তাহলে এর ক্ষেত্রটাকে প্রভাবিত করবে। যাতে না করে সেই কারণে এইখানে টেস্টিংয়ের জন্য যে আধানটাকে রাখি তা ক্ষুদ্র আধান রাখি আমরা, মানে একক এক মানটা ক্ষুদ্র তাই ক্ষুদ্র নিয়েছি। তাহলে উত্তরটা কি বলবে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? কেন একক রাখি, মানে একক ধনাত্মক আধান কেন রাখি? তাহলে আমি উত্তর বলবো, হ্যাঁ কি না বলো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, যদি এখানে কোনো একটা ক্ষুদ্র আধান না দেখে রেখে আমরা একটা এরই সমকক্ষ বা এরই কাছাকাছি কোনো মান আমরা আধান রাখলাম, তাহলে কি হবে? এই আধানটাও নিজের একটা ক্ষেত্র সৃষ্টি করবে এখানে, যা এই যে আধানটা তার যে ক্ষেত্র তার ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটাকে প্রভাবিত করবে। যাতে সেই প্রভাবিত না করতে পারে সেই জন্য আমরা এই পি বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি সেই বিন্দুতে ক্ষুদ্র আধান রাখি, আর ক্ষুদ্রর জন্য আমরা এটাকে একক কথাটা রেখেছি, একক আধান রেখেছি। উত্তরটা লেখো, লেখার পরও আশা করি ক্লিয়ার হবে, যদি না হয় তখন বলবো। কি বলবে? প্রশ্নটা হলো তড়িৎ ক্ষেত্রের পরিমাপের ক্ষেত্রে একক ধনাত্মক আধান নেওয়া হয় কেন? যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র পরিমাপ করব যাতে পরীক্ষাধীন আধান নের দরুন তার ক্ষেত্র প্রভাবিত না হয়, সেই জন্য আর একটু আস্তে আস্তে বলতে হবে, লিখতে পারছি না। আচ্ছা, কতটা বলেছিলাম? যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র পরিমাপ করব যাতে তার ক্ষেত্র পরীক্ষাধীন আধানের দরুন সৃষ্ট ক্ষেত্র প্রভাবিত না হয়, সেই কারণে ক্ষেত্র
ক্ষেত্র প্রাবল্য গণনায় একক ধনাত্মক আধান নেওয়া হয়। হয়েছে? চলো আমি দেখি, এটা একটি আধান কিউ, এইখানটাতে আর দূরত্বের পিতে কিউ একটি আধান, আর দূরত্বে কোনো বিন্দু পিতে ক্ষেত্র প্রাবল্য কত? ক্লিয়ার? নির্ণয় করতে চাইছি। ধরো নির্ণয়ের জন্য আমি এই বিন্দুতে একটা Q0 আধান রাখলাম। কি বললাম? কিউ আধানের জন্য আর দূরত্বের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য Q0 একটি আধান ওই বিন্দুতে রাখা হলো। কিউ আধানের দরুন আর দূরত্বের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য, এই বিন্দুতে নির্ণয়ের জন্য আমরা কি করছি? নির্ণয়ের জন্য Q0 একটি আধান ওই বিন্দুতে রাখলাম। বুঝছে? আচ্ছা, কুলম্বের সূত্র থেকে বলো তো এই কিউ আধানটা এই Q0 এর উপরে কতটা বল দেবে? এফ, তড়িৎ বল কতটা দেবে Q0 আধানকে? যদি এসআই পদ্ধতিতে করি 1/4πε0 Q0, দূরত্বটা যেহেতু আর স্কোয়ার, এই বলটা দেবে কে? কিউ আধান এই Q0 কে। ওকে, আমার সংজ্ঞাতে ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাতে দেখো কি বলেছি, কোনো একটি আধানের দরুন কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য সেখানে যদি আমরা একক আধান রাখি, মানে ক্ষেত্র প্রাবল্যকে আমরা ই দ্বারা ডিফাইন করব, ই ইজিক্যাল টু এফ বাই Q0 লিখলাম। দেখো সংজ্ঞা হিসাবে ঠিক বলবো না কিনা, যখন Q0 ইজিক্যাল টু 0, Q0 ইজিক্যাল টু 1, এটা কি আধান ছিল? টেস্টিং আধান, এটা টেস্টিং চার্জ। এই টেস্টিং চার্জটা যখন 1, তখন ই ইজিক্যাল টু এফ, সেটাই সংজ্ঞা বলেছিলাম। দেখো কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে সেটি যে বল অনুভব করে, তাহলে ই মানে কি বললাম? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কি দ্বারা প্রকাশ করছে এই রাশিমালাটাকে? ই দ্বারা, ইন্টেন্সিটি, ইলেকট্রিক ইন্টেন্সিটি, তাই ই। এফ বাই কিউ এই রাশিমালা দ্বারা, তাহলে Q0 ইজিক্যাল টু যদি 1 হয়, অর্থাৎ একক ধনাত্মক আধান যদি আমি রাখি, যে বল অনুভব করবে তাকে আমরা বলছি ক্ষেত্র প্রাবল্য। তাহলে ই কত হচ্ছে? ই কত হবে? দেখো ই কত হচ্ছে, এফ এর মানটা কত পেয়েছো? যা বসিয়েছি দেখো 1/4πε Q0 বাই আর স্কোয়ার বাই Q0। দেখো এফ এর মানটা এইটা বাই Q0 কেটে যাচ্ছে, তাহলে ই সমান বেরোচ্ছে দেখো এইটা, ই ইজিক্যাল টু 1/4πε বাই আর স্কোয়ার। অর্থাৎ এই আধানের দরুন এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান বেরোলো 1/4πε বাই আর স্কোয়ার। কি বেরোলো? মান বেরোলো। তাহলে আর দূরত্বের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কি পেয়েছি? এইটা। তাহলে কি লিখবে? তুমি লিখে রাখো, স্মল কিউ আধানের দরুন আর দূরত্বের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই সমান
1/4πε0 Q/r²। হয়েছে? ওকে, তাহলে এটা কিন্তু মান বেরোলো। ক্ষেত্রফল বললো কি রাশি বলেছি? ক্ষেত্রফল বললো ভেক্টর রাশি, তাহলে শুধু মান আছে, অবভিয়াসলি তার কি আছে, দিকও থাকবে। ওকে, দিকও আছে। ভেক্টর রাশি মানে মান শুধু থাকবে না, দিকও থাকবে। ওকে, এবার দিকটা কোন দিকে, এটা খুব মন দিয়ে বুঝবে, কারণ এটা না বুঝলে পরের দিকে প্রবলেম তুমি করতে পারবে না। তাহলে ভেক্টর রাশি এই ক্ষেত্রফলের মানটা আমি দেখে নিলাম, ই সমান বেরিয়েছে। যদি কিউ আধানের দরুন ক্ষেত্রফল বলি তাহলে 1/4πε0 Q/যে দূরত্বে ক্ষেত্রফল নির্ণয় করেছে তার স্কোয়ার। ওকে, এবারে এর মান কত, আমরা এখানে যে যেটা পেলাম আমরা সেটা লিখে রাখি। ই সমান পেয়েছি, এই প্রত্যেকটা ইকুয়েশন কাজে লাগবে, বারবার বলছি এগুলো কাজে লাগবে, এগুলো ভালো করে রাখতে হবে মনে, প্র্যাকটিস করতে করতে। এই দুটো প্রবলেম করবার জন্য প্রচুর কাজে লাগবে। এটা হচ্ছে কি দূরত্বের সাথে আধানের সাথে ক্ষেত্রফলের রাশিমালা, এটা বলের সাথে ক্ষেত্রফলের রাশিমালা। আচ্ছা, এবারে আসছি যে ভেক্টর ই এর অর্থাৎ ক্ষেত্রফলের অভিমুখ, ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি হবে? আচ্ছা, এটা প্লাস কিউ আধানের জন্যও ক্ষেত্র প্রাবল্য হতে পারে, মাইনাস কিউ আধানের জন্যও ক্ষেত্র প্রাবল্য হতে পারে। তাহলে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি হবে? আমি ক্ষেত্র প্রাবল্য যখন নির্ণয় করছি যে দূরত্বে, সেই দূরত্বে একটা টেস্টিং চার্জ রাখছি, সেটা কিরকম না, অলওয়েজ সেটা প্লাস কিউ আধানের জন্য ক্ষেত্র হোক বা মাইনাস কিউ আধানের জন্য ক্ষেত্র হোক, টেস্টিং চার্জটা অলওয়েজ কি হচ্ছে, একক ধনাত্মক আধান। আরেকবার রিপিট করছি, একক ধনাত্মক আধান টেস্টিং চার্জ। দিকটা হবে অর্থাৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে এই আধানটা যেদিকে বল অনুভব করে, যেদিকে বল অনুভব করে সেই বলের অভিমুখী ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। তাহলে কি বললাম, লেখো পরীক্ষাধীন আধান যে অভিমুখে বল অনুভব করে তা হলো ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, তাই হলো ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, এবারে দেখো আরেকটু ভেঙে তুমি লিখতে পারবে। দেখো আমি তোমাকে বলছি, একটা ক্ষেত্র আছে প্লাস আধানের দরুন ক্ষেত্র আছে, এটা প্লাস আধানের দরুন ক্ষেত্রটা একটু বড় করে আঁকি। এটা প্লাস, এই যে ক্ষেত্রটা আমি এঁকেছি এটা কি আধানের দরুন ক্ষেত্র বলেছি, প্লাস আধানের জন্য ক্ষেত্র। তাহলে প্লাস আধানের জন্য ক্ষেত্র যে কোনো বিন্দুতে, ধরো পি কিউ, যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি? যদি আমি এখানে কি বলেছি, কি রাখবো, একক ধনাত্মক আধান রাখবো, একক ধনাত্মক আধান রাখলাম। সে কোন দিকে বল অনুভব করে, যেহেতু প্লাস আধান বলের অভিমুখটা এদিকে হবে, এই বিন্দুতে বলের অভিমুখ কোন দিকে হবে, এদিকে হবে। বা এই বিন্দুতে রাখলাম বলের অভিমুখ কোন দিকে হবে, এদিকে। হয়েছে? আবার ধরো আমি এটা মাইনাস কিউ আধানের দরুন ক্ষেত্র, তাহলে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে যাচ্ছি, পি বিন্দুতে কি রাখবো, প্লাস একক প্লাস 1 আধান। তাহলে এই আধানটার উপরে কোন দিকে বল দেবে, মাইনাস কিউ আধানটা এদিকে। বা এই বিন্দুতে তুমি আধান রাখো কোন দিকে, তাই দেখবে
আমি শুধুমাত্র এইটা মনে রাখলে এই কনসেপ্টটাকে আমি যে কোনো মুহূর্তে করতে পারবো। তাহলে প্রশ্ন এরকমও তোমায় দিতে পারে, এটা ক্লিয়ার হয়েছে? প্রশ্ন এরকমও তোমায় দিতে পারে যে প্লাস কিউ আধানের দরুন ক্ষেত্রপ্রবলের অভিমুখী, তুমি বলে বহির্মুখী। মাইনাস কিউ আধানের জন্য ক্ষেত্রপ্রবলের অভিমুখী অন্তর্মুখী। ক্লিয়ার হয়েছে? নোট করবে না হলে। ক্লিয়ার একদম? প্রশ্ন থাকতে পারে প্লাস কিউ আধানের দরুন সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে? ওই বিন্দু থেকে বহির্মুখী। যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি সেই বিন্দু থেকে বহির্মুখী। দেখো তুমি যেখানেই বিন্দু নাও দেখবে বহির্মুখী। বলে স্যার আপনি তো নিচের দিকে বিন্দু নিলেন, আমি ওপরের দিকে বিন্দু নেব। নাও, কে বারণ করেছে? আর আমার নামের কোনো একটা বিন্দু নাও। আর আমার নাম জানো তো? আর রবেন। আচ্ছা, তাহলে এই বিন্দুতে বিন্দু নাও, তাহলে এই বিন্দুর জন্য ক্ষেত্র বলেন সবসময় এইখানে বিন্দু নাও। ক্লিয়ার? সবসময় যেখানেই বিন্দু নেবে সবসময় বহির্মুখী হবে। কি আধান? প্লাস আধানের ধরো। আবার ধরো মাইনাস আধান, যে কোনো বিন্দু নাও, এখানে নাও আর বিন্দু, সবসময় কি হবে? অন্তর্মুখী। তাহলে কি লিখবে? প্লাস কিউ আধানের জন্য বা প্লাস আধানের জন্য, ধনাত্মক আধানের জন্য, না পয়েন্টটা এরকম লেখো, ধনাত্মক আধানের দরুন ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বহির্মুখী, আর মাইনাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ অন্তর্মুখী। আমি কিন্তু বলবো তোমাদের, তোলা হয়েছে? আমি কিন্তু বলবো তোমাদের এই কনসেপ্টটা মনে রাখবে, যে কোনো সময় তুমি কাজে লাগাতে পারবে। দেখো আমি তোমায় দেখাচ্ছি কিরকম। অন্তর্মুখী বহির্মুখী কনফিউশন সৃষ্টি করার কোনো জায়গা নেই। দেখো আমি তোমাকে একটা কনসেপ্ট দেখাচ্ছি। দেখো তোমাকে এইরকম একটা প্রবলেম দিয়ে দেওয়া হলো, এটা +5 আধান, এটা -7 কুলম, এটা +5 কুলম, এটা -9 কুলম। ওকে, এবারে বলা হচ্ছে এদের কর্ণকে ছেদ করিয়ে দাও। এরকম যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে, অর্থাৎ ও বিন্দুতে, এই বিন্দুতে তোমাকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলা হলো। আমি বলেছি একটার বল আরেকটার বলকে কখনো প্রভাবিত করবে না। এর জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এর জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এর জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এবং অবভিয়াসলি যেহেতু ক্ষেত্র প্রাবল্য ভেক্টর আছে তার অভিমুখটাও নির্ণয় করব। দেখো আস্তে আস্তে দেখে যাই। +5 এর দরুন এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? আমি নাম দিই, একটু বলতে হবে তোমাদের। এ বি সি ডি, অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। ডি সি বিন্দুতে যে আধান আছে সেই আধানের দরুন ওতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন বরাবর হবে? এর দিকে হবে। মানে এই বিন্দু থেকে এই বিন্দুর জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ তাহলে কি হবে? এটা ধনাত্মক আধান রাখলে সে এই আধানটা কোন দিকে বলন ভোগ করবে? এদিকে, ও এ বরাবর। ক্লিয়ার? ও এ বরাবর। বলে পরিষ্কার বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে বলো ডি বিন্দুতে থাকা আধানের দরুন এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? এটা কি আধান আছে? তাহলে এইখানে তুমি ভাবো, এখানে যদি তুমি প্লাস একক আধান রাখতে বল কোন দিকে অনুভব করতো? এই ও বিন্দুতে রাখা আধান ও থেকে ডি বরাবর, ওডি বরাবর, ওডি বরাবর বল অনুভব করতো। ওকে, আবার বি বিন্দুতে থাকা আধান নের দরুন এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইলে তুমি ভাবো এখানে ধনাত্মক আধান রাখলাম, তাহলে এই আধানটা এর উপরে কোন দিকে বল দেবে? এদিকে, ও বি বরাবর, বিয়ের দিকে। এবারে +5 আধানের কুলম আধানের দরুন, অর্থাৎ এতে যে আধানটা আছে তার দরুন এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে ক্ষেত্র প্রাবল্যের মান আমি নির্ণয় করব এই রাশিমালা দ্বারা, কিন্তু তার অভিমুখটা কোন দিকে হবে? ও সি অভিমুখ এই দিকে। বলো ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন থাকলে আমায় বলবে, প্রবলেম পরে আসবো, আগে কনসেপ্টটা বোঝো। সবার ক্লিয়ার? কারো কনফিউশন নেই তো? না স্যার কনফিউশন নেই, নোট ডাউন হয়েছে।
ওকে, এবারে মান হলো, দিক হলো, এবারে বলি ক্ষেত্রফলের মাত্রা নির্ণয় করো। এই রিলেশনটা থেকে মাত্রা নির্ণয় করো। ই এর মাত্রা, এখানে প্রত্যেকটা প্রশ্ন থাকে, কিন্তু এই যে প্রশ্নগুলো আমি বলছি, এই যে যতগুলো প্রশ্ন রিপিট করেছি, তোমরা সাল ওয়াইজ প্রশ্ন দেখলে প্রত্যেকটা প্রশ্ন থাকে, এবং এই মাত্রা নির্ণয়ের জন্য 2 মার্কস থাকে, 2 মার্কস। তাহলে ই এর মাত্রা মাত্রা নির্ণয় হয়ে গেছে। এটা করলেই মাত্রা বেরোবে, এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। এফ এর মাত্রা এম গড প্রীতি এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা বেরিয়েছে, এটা বেরিয়েছে তো। ওকে, এবারে বলো একক, এসআই একক এবং সিজিএস একক। এসআই নারকুলম, আর সিজিএস স্ট্যাট কোলম্বো বা ইএসইউ। গুড, ওকে। চলো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো, তা হলো প্রশ্ন থাকে যে ক্ষেত্র প্রাবল্য দূরত্বের সহিত কিভাবে পরিবর্তিত হয় তার লেখচিত্রের সাহায্যে দেখাও। প্রশ্নটা নোট ডাউন করো। ক্ষেত্র প্রাবল্য দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও। এই রিলেশনটা থেকে বলি, ই ভ্যারিজিয়াস 1/r², এইভাবে পরিবর্তিত হচ্ছে এই রিলেশনটা, ই ভ্যারিজিয়াস 1/r²। আচ্ছা বলো তো, এইরকম যদি দুটো আমি লেখচিত্র আঁকি, একটা এই বরাবর আর এই বরাবর ই, এটা কিসের লেখচিত্র পাবে? সমপরাবৃত্তের। এইরকম রিলেশনটা এরকম আর এর সাথে, এবং তার লেখচিত্রটা এইরূপ। প্রশ্নটা তুলেছিলে যে ক্ষেত্র প্রাবল্য দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয়, 2 নম্বরের প্রশ্ন থাকে এইভাবে লেখচিত্রটা। কারণ ই আর যদি ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, বা ই আর এর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ একটা সমপরাবৃত্তের সমীকরণ, তাহলে লেখচিত্রটা হবে এরকম। প্রশ্ন এছাড়া যেইতে একবার দেখা গেছে ই এর সাথে 1/e ভার্সেস 1/r এর লেখচিত্র কিরূপ, এটা বললাম আমি ই ভার্সেস আর এর লেখচিত্র, ই ভার্সেস আর এর লেখচিত্র। প্রশ্ন ছিল ই ভার্সেস 1/r এর লেখচিত্র কেমন হবে, বা e/r² এর লেখচিত্র। ই ভার্সেস 1/r² এর লেখচিত্র, এটা দেখো একটা স্ট্রেট লাইন হবে, এই বরাবর ই, এই বরাবর 1/r²। দুটো লেখটা ক্লিয়ার হলো কিনা বলবে। হয়েছে সবার? আছেও না সবাই? চল, ওকে, দুটো প্রবলেম দিয়ে আজকে শেষ করব।
ক্ষেত্র প্রাবল্য পরের দিন আমরা বলরেখা এবং তড়িৎ বিভব আলোচনা করব। দুটো প্রবলেম দিচ্ছি, দেখে নাও। আমাকে প্রশ্ন দেওয়া হয়, প্রচুরভাবে দেখতে পাবে তুমি প্রশ্ন করতে গিয়ে অঙ্ক দেওয়া হয়। আমরা যতক্ষণ পর্যন্ত যে বল ক্যালকুলেট করেছিলাম সেরকম, যেমন ধরো কোশ্চেন নম্বর 1 করবে বাড়িতে এগুলো, কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, ওতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। কিউ কিউ এতে ক্ষেত্র প্রাবল্য, এর প্রত্যেকটা দৈর্ঘ্য আর, এরও প্রত্যেকটা দৈর্ঘ্য আর ধরে নাও। কোশ্চেন নাম্বার 2, আচ্ছা কোশ্চেন নাম্বার 3 আজকে করিয়েছি, সেম সেম ট্রাই করবে। এর মানে রড আছে যার রৈখিক আধান ঘনত্ব কিউ, আধান আছে কিউ এল, ল্যামডা কিউ এল, ক্লিয়ার। এর অক্ষের থেকে আর দূরত্বের পিতে ই নির্ণয় করো, ক্ষেত্র প্রাবল্য। কোশ্চেন নাম্বার 3, ওকে করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, যদি এতটা তোলা হয়ে যায় আমি কোশ্চেন নাম্বার 4টা বলবো, একটু তুলতে হবে। এটা বলি, ওকে কোশ্চেন নাম্বার 4 তোলো। ই ক্যাপিটাল ই ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট কোন তড়িৎ ক্ষেত্রে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট কোন তড়িৎ ক্ষেত্রে একটি এম ভরের কিউ আধানে আহিত ক্ষুদ্র জলকণা ভাসমান অবস্থায় আছে। ওই জলকণার ভর নির্ণয় করো। হবে, দেখো কনসেপ্টটা একটু বুঝে নাও, খুব ভালো প্রবলেম, প্রায়শই পাবে, প্রায়শই কোশ্চেন ব্যাংক, প্রশ্ন বিচিত্রা যেখানেই পাবে। ই তড়িৎ ক্ষেত্র, এর আমরা ই তড়িৎ ক্ষেত্রে একটি ক্ষুদ্র জলের কণা যার আধান আছে কিউ, যার ভর আছে এম, ভাসমান অবস্থায় আছে। এই জলকণাটা ভাসমান অবস্থায় আছে কি করে? না, এর ওজনজনিত বল তো নিচের দিকে কাজ করছে, যার মান কত, W = mg। তা সত্ত্বেও এটা ভেসে আছে কি করে? না, যেহেতু এই জলকণাটা আধানে আহিত, এটা একটি আহিত কণা এবং ই তড়িৎ ক্ষেত্রে আছে, তার উপর একটি বল থাকবে। কি বল? তড়িৎ বল, যেটা কোন অভিমুখে থাকবে? ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে। ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি ওই দিকে, অপরের দিকে। তাহলে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কে একটা তড়িৎ বল প্রযুক্ত হবে কার উপর? এই জলকণাটার উপর, যেটা সামনে আছে, মানে ডিফাইন দ্যাট তড়িৎ বলটা ডব্লিউর সাথে সমান।
ক্লিয়ার হয়েছে? তড়িৎ বলটা কতটা? তড়িৎ বলটা কতটা না, এই তড়িৎ বলটা এই রাশিমালা থেকে আমরা বের করতে পারি। এফ ই সমান ই ইন্টু কিউ জিরো, এই রাশিমালা। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের মানটা ই বলেছে, বাট আধানটা কত বলেছে? কিউ। তাহলে তড়িৎ বলটা কত? ই কিউ। ওজন কত? ওজন হচ্ছে গিয়ে এমজি। তাহলে এই দুটো রিলেশনকে সমান করে, অর্থাৎ ই কিউ সমান এম জি, সেখান থেকে এম সমান ই কিউ বাই জি। বলো, একদম কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার?